সুপ্রিয় দর্শক, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আজকে আমাদের খোলা বয়ানের অতিথি হচ্ছে বিশিষ্ট লেখক, কবি, উপন্যাসিক শাম্মী তুলতুল। শাম্মী তুলতুল অনেকগুলো বই রচনা করেছেন। তিনি সাহিত্য চর্চা করেন, বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক এর সাথে জড়িত। আজকে আমরা শাম্মী তুলতুলের সাথে কথা বলবো। শাম্মী তুলতুল, প্রথমে আপনার কাছে জানতে চাই, এই যে আপনার লেখালেখি, এই লেখালেখিতে আপনি কিভাবে আসলেন, কিভাবে প্রেরণা পেলেন? জি, ধন্যবাদ জানাই। আসলে আমার পরিবার ছিল একটি সাহিত্য সংস্কৃতিময় একটি পরিবার ছিল। আর আমার বাবা যেহেতু মুক্তিযোদ্ধা ছিলেন এবং আমার দাদা ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা এবং উনি আবার লেখকও ছিলেন। এরপর আমার নানি ছিলেন লেখিকা। তো এখন আমি ওরকম একটা আবহ পেয়েছি, আমার পারিবারিক দিক দিয়ে একটা খুব সুন্দর একটা পরিবেশ পেয়েছিলাম আমি ছোটোবেলায়, যেটার জন্য আমি খুব প্রাউড ফিল করি। তো এর কারণে আমি আমার মায়ের কাছ থেকে গল্প শুনতাম, আমি আমার দাদার কাছ থেকে শুনতাম, আমি আমার পরিবার থেকে যেটা শুনে আসতাম ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে নিয়ে যেভাবে গল্প বলা হতো। এরপর যখন আমি আমার দাদুর লেখালেখি দেখতাম, পত্রিকাতে আসতো পূর্বকোনা জাতিতে আমার দাদু লেখালেখি করতেন, ওখানে আমার দাদুর নাম দেখতাম। তো এটা নিয়ে আমি খুবই আমার মানে একটা আগ্রহ জন্মায়। এরপর আমি আস্তে আস্তে আমি সবচেয়ে বড় কথা হচ্ছে আমি স্কুলে নাচ, গান, আবৃত্তি, লেখালেখি এগুলোর মধ্যে খুবই অংশগ্রহণ করতাম পড়ালেখার পাশাপাশি। এগুলোর মধ্যে পারিবারিক সূত্রে আপনার লেখালেখি? পারিবারিক সূত্রে লেখালেখি আছে, কিন্তু ওই আমার ইচ্ছা শক্তিটা একটু বেশি ছিল। আপনি মূলত কি লেখেন? আমি গল্প, উপন্যাস, আমি বিশেষ করে গল্পটাই বেশি প্রেফার করি। গল্প, উপন্যাস এবং শিশু সাহিত্য। এরপর কবিতা তো আছেই। আপনার এখন পর্যন্ত কয়টি বই প্রকাশিত হয়েছে? আমার এখন পর্যন্ত 17টি বই প্রকাশিত হয়েছে। মানে উল্লেখযোগ্য সংখ্যক? উল্লেখযোগ্য সংখ্যক হচ্ছে ধরেন আমার 4টি উপন্যাস, 10টি শিশু সাহিত্য, একটি প্রবন্ধ নিবন্ধের বই, আরেকটি গল্পগ্রন্থ, আরেকটি অনুগল্পের বই যেটা বেরিয়েছে কলকাতা বইমেলাতে। এই কলকাতা থেকে আপনার কয়টি বই প্রকাশ হয়েছে? একটি বই প্রকাশিত হয়েছে এবং আরেকটি এখন প্রকাশের পথে। যেটা কলকাতা থেকে প্রকাশ হয়েছে ওটা কি বাংলাদেশে বিভিন্ন বই দোকানে আছে? না, ওইটা বাংলাদেশে বিভিন্ন বই দোকানে নেই, ওটা ফ্লিপকার্টে পাওয়া যাবে। ওটা অনলাইন, যেটা ফ্লিপকার্ট, যেটা খুবই জনপ্রিয় একটি অনলাইন বইয়ের ওয়েবসাইট, ওইটাতে পাওয়া যাবে। আচ্ছা, আর বাকি বইগুলো কি ঢাকা থেকে? হ্যাঁ, বাকি বইগুলো একটি চট্টগ্রাম থেকে আর 15টি হচ্ছে ঢাকা বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে বেরিয়েছে। আচ্ছা, তাহলে আপনি লেখেন গল্প, উপন্যাস, শিশু সাহিত্য আর গল্প। আচ্ছা। আপনার প্রিয় লেখক কারা? আমার প্রিয় লেখকের মধ্যে যেমন হুমায়ুন আহমেদ আছে, সমরেশ মজুমদার আছে, শক্তি চট্টোপাধ্যায় আছে। তারপর আমাদের এখন ধরেন শিশু সাহিত্যের মধ্যে তারপর সুকুমার বড়ুয়া আছেন। এরপর এখন সমসাময়িক জাকির তালুকদার আছে, তারাই আমার প্রিয় লেখক। আচ্ছা, এই লেখালেখি নিয়ে আপনার আসলে ভবিষ্যৎ স্বপ্ন কি? কতটুকু যেতে চান এই লেখালেখিতে? লেখালেখি আসলে আমি যেটা সবসময় অনেক ইন্টারভিউতে বলেছি, মানে লেখক সারা জীবনই ব্যস্ত থাকে। মানে হয়তো বিভিন্ন ধরনের যারা প্রফেশনে আছে বা নায়িকা, গায়িকা, ওদের একটা সময় কিন্তু কাজ থেমে যায়, কিন্তু লেখকদের কিন্তু কাজ থামে না। লেখকরা কিন্তু সারা জীবনই ব্যস্ত থাকে। ওরা কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত দেখবেন ওদের লেখালেখিটা বন্ধ হয় না, ওদের একটা কাজ চলমানই থাকে। তো সারা জীবন লিখে যেতে চাই যতদিন বেঁচে থাকবো। আর আরও কিছু কাজ আছে, মানে আমার আরও কিছু উপন্যাস আছে। আমি চট্টগ্রাম বিষয়ে একটা উপন্যাস প্রকাশিত করতে চাচ্ছি। এরপর ছোটদেরকে নিয়ে আমি অনেক কাজ করতে চাচ্ছি। আমার অনেক কাজী নজরুল ইসলাম নিয়ে তো আপনার একটা বই আছে? জি, কাজী নজরুল ইসলাম নিয়ে আমার যে বইটি হচ্ছে সেটি হচ্ছে 1932 সালে কাজী নজরুল ইসলাম আমাদের গ্রামে এসেছিলেন। মোহাম্মদপুর, রাউজান মোহাম্মদপুর গ্রামে এসেছিলেন এবং সেখানে একটি তরুণ সংঘের দাওয়াতে এসেছিলেন উনি। সেই দাওয়াতে সংবর্ধনা অনুষ্ঠানে এসেছিলেন এবং সেখানের যে নির্বাহী সম্পাদক ছিল এবং সেই সংগঠনের নাম হচ্ছে তরুণ সংঘ। সেটা নির্বাহী সম্পাদক হচ্ছে আব্দুল কুদ্দুস মাস্টার, যিনি আমার দাদু। তার সাথে নজরুলের উঠা বসা ছিল এবং চলাফেরা ছিল এবং নজরুলের সাথে তিনি একই রাতে একই রুমে ছিলেন। এবং নজরুল তার মায়ের, মানে আমার দাদুর মায়ের হাতের পিঠা খেয়ে খুবই প্রশংসা করেছিলেন। এবং তার আরেকটা অভ্যাস ছিল, তিনি প্রচুর চা পান করতেন। সারা রাত গান করতেন, কবিতা আবৃত্তি করতেন, প্রচুর চা পান করতেন। ওই কাজী নজরুল ইসলামের সাথে এবং মোহাম্মদপুরের গ্রামের বাসিন্দাদের সাথে যে উঠা বসা চলাফেরা 2টা দিন যে প্রোগ্রাম হয়েছিল, ওইটার উপরে এটা আমি মনে করি একটা সাহসিকতার একটা উপন্যাস আমি তৈরি করেছি। মানে এটা কিন্তু আমার জন্য এতটা ইজি ছিল না, কারণ আপনার তথ্যভিত্তিক বিষয়গুলোর মধ্যে তথ্যগুলো অথেন্টিক দিতে হয়। এটাকে আপনি যেমন তেমন করে দিলে চলবে না, কারণ এটা সারা জীবন একটা ইতিহাস হয়ে থাকে। আপনার প্রিয় কবি নজরুল?
নজরুল রবীন্দ্রনাথ তো আছে, এটা আমাদের কিন্তু শৈশব কৈশোর শিশু থেকে আমরা ওদেরকে চিনে আসি। এখন নজরুলের যেটা বেশি মানে দ্বিগুণ যেটা আমি লাভ পেয়েছি সেটা হলো আমার দাদুর বন্ধু হিসেবে, ওই দিক দিয়ে আমি একজন নজরুল অনুরাগী বলতে পারেন। আচ্ছা, আপনি তো শহরে এলাকার মেয়ে বা আপনি পারিবারিক সূত্রে লেখালেখির প্রতি আপনি প্রেরণা পেয়েছেন, কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আপনার মতো অনেক এরকম মেয়ে আছে, নারী আছেন যারা লেখালেখি করতে চান বা তারা সুযোগটা পাচ্ছেন না বা প্রেরণাটা পাচ্ছেন না, মানে তাদের প্রতি আপনার পরামর্শ কি থাকবে? পরামর্শ আসলে আমার যেটা প্রথম ধাপ ছিল পত্রিকা। আমি আমার পত্রিকায় লেখালেখি করতাম ছোটবেলা থেকে। আমি যেহেতু ক্লাব ম্যাগাজিন থেকে আমার প্রথম ছড়া প্রকাশিত হয়, এরপর আমি আস্তে আস্তে আমার আব্বার হাত ধরে আজাদিতে আসতাম। আজাদির যে বাক্স থাকে, ছোটবেলায় যেহেতু মেল ছিল না, আমাদের তো মেল এখন অ্যাভেলেবেল, তো ওখানকার ওই বক্সে আমরা লেখাগুলো জমা দিতাম। তো একবার দুইবার তিনবারে কিন্তু লেখাগুলো প্রকাশ হতো। আমাদের যেটা মানে আমি নারীদেরকে যেটা বলবো, প্রথমে আপনি নিজেকে একটু প্রকাশ করেন, পত্রিকায় আপনি নিজেকে একটু ট্রাই করেন। আমার প্রথম যেটা হচ্ছে, আমার যে প্রথম ডিমান্ড যেটা, যেমন আমার পত্রিকায় প্রকাশিত গল্পগুলো নিয়ে 2014 সালে আমার প্রথম ছোটদের গল্পগ্রন্থ বের হয়। প্রকাশক ওইখান থেকেই অনুপ্রেরণা পায় যে যেহেতু আমার পুরো বাংলাদেশের একটাও পত্রিকা মানে আলহামদুলিল্লাহ নেই যেটাতে, মানে আমার একটা চ্যালেঞ্জ ছিল যে আমি পুরো বাংলাদেশের সব পত্রিকা আমি লিখবো, প্রথম সারির পত্রিকা থেকে শুরু করে। এটা আমার মধ্যে একটা চ্যালেঞ্জ ছিল এবং এটা অনেকে বলেছে যে তোমার দ্বারা হবে না, চট্টগ্রামের মানুষকে সুযোগ সুবিধা কম দেওয়া হয়, বাস্তবে হয়েছে, কিন্তু বাস্তবে এটা হয়েছে আলহামদুলিল্লাহ। এই জিনিসটা মানে এই জিনিসটাই আমি সুখ পাই আর কি। তো এখন নারীদেরকে বলবো নিজেকে ঠিক রেখে আগানো কিন্তু সম্ভব, নিজেকে ঠিক রেখে আগানো কিন্তু সম্ভব। এবং আমি কিন্তু অ্যাভেলেবেল ঢাকায় কিন্তু আমি যেতে পারি না, আমি এখনো কিন্তু বাংলা বাজার যেতে পারিনি। আমার প্রকাশক আমাকে অনেক সময় বকা দেয়, কি মিয়া তোমার 6টা-7টা বই বের করে ফেললাম, এখনো বাংলা বাজার আসে নাই। তো আমি মনে করি নারীরা চাইলে দিনে রাতে ঘরে থেকে বের হতে হয় না। আপনি ঘরে বসেই লেখালেখির বিষয়টা যেটা, ঘরে বসেই আপনি চাইলে আপনার প্রতিভাটা আপনি প্রকাশিত করতে পারবেন। একটা সময় আমরা পারিবারিকভাবে আব্বা আম্মার সাথে আমাদের প্রত্যন্ত অঞ্চলের নারীরা মেয়েরা কিন্তু এখনো আমাদের দেশে সাহিত্য চর্চা বলেন, শিল্প সাহিত্য চর্চা অতটা অগ্রসর নয়। জি জি, এটা ওই যে আপনাকে বললাম যে একটা সুযোগ সুবিধা পরিবার থেকে আগে পেতে হবে, এরপর সামাজিক যেটা পত্রিকা আপনাকে দিতে হবে। এখন আমাদের কথা যেটা হচ্ছে কি, আমাদের ধৈর্য একটু কম। আপনি পত্রিকার মেইল পাবেন, অনেকে আমাকে জিজ্ঞেস করে মেইল, হ্যাঁ মেইল আইডি দিই। মেইল আইডি তো ইজি, আপনি পত্রিকা প্রত্যেকটা পাতার মধ্যে আপনার মেইল আইডি আছে, তাহলে আপনি কষ্ট করে এটা খুঁজেন না কেন, ওটা নেন, ওই মেইল আইডিতে আপনি বারবার দেন, একবার দুইবার তিনবারে দেওয়ার পরে কিন্তু লেখাটা ছাপা হয়। আমি এরকম খোলা কাগজে ইয়াতে সমকালে খোলা হাওয়া একটা পাতা ছিল, ওখানে কারোর সাথে আমার পরিচয় ছিল না। আমি কিন্তু সমসাময়িক বিষয় নিয়ে বিশেষ করে প্রবন্ধ নিবন্ধগুলো প্রচুর লিখতাম। ওখানে দেখতাম যে শনিবারের পাতাটা বের হতো, প্রায় সময় দেখতাম যে ওরা আমার লেখাগুলো ছাপাতো, ওখানে হতো আমার সাথে কোনো কারোর পরিচয়। এবার আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। আগামীকাল বাংলা নববর্ষ, এই নববর্ষ ঘিরে আপনার প্ল্যান কি, বা আপনি নববর্ষতে কি করেন? আর আসলে আমি এই দিক দিয়ে একটু ব্যতিক্রম, নববর্ষে আমি খুব কম বের হই ঘর থেকে। তবে আমি যেটা করি, আমি বাসায় খুবই সুন্দর করে নববর্ষ পালন করি। ধরেন হয়তো শাড়ি পরি, না হয় ধরেন বিভিন্ন রঙিন কালারের জামা পরি, এরপর আমি রান্নাবান্না করি একটু, আমার খুব ভালো লাগে। এরপর কোনো গেস্ট আসলে তাদেরকে খাওয়াই, এবং আমি সবার নববর্ষটা দেখি, আমি জানালা দিয়ে সবাই। নববর্ষ নিয়ে উৎসবটা অনেক বেশি মনে হয়, হ্যাঁ। এখানকার মানুষ খুবই সাহিত্যমনা এবং এরা উৎসবকে খুবই সংস্কৃতিভাবে ওরা মনে ধারণ করে, এরা সব জায়গায় আপনি দেখতে পাচ্ছেন। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, এটা আমি খুবই ফিল করি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ শাম্মী তুলতুল, আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার সাথে খুব ভালো লাগলো আজকের এই শোটা করে। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, আমাকে এখানে আনার জন্য কৃতজ্ঞতা বোধ করছি। অসংখ্য ধন্যবাদ।